রিয়ার এই কথা শুনে আমার পুরো পৃথিবীটা উল্টো দিকে ঘুরতে লাগলো। যার জন্য এত দূর আসা, যার জন্য আজও বেঁচে আছি, একটু ভালোবাসা পাওয়ার জন্য পুরো সমুদ্র পার হয়ে এসেছি। ওর মুখের দিকে তাকিয়ে যেন আমার শান্তি মিলে। আর এতদিন পর এখানে এসে এই সারপ্রাইজ পেলাম। আমি ছাড়া রিয়া অন্য কাউকে পছন্দ করে ভেবে যেন চোখের কোণে পানি এসে গেল। শুধু কান্না করতে পারছি না। রিয়াকে আমি এত ভালো মনে করতাম, আর ও, আরে এখানে ভুল হয়তো আমার ছিল। আমি ওর থেকে দূরে সরে গেছি। এটাই কি আমার ভুল? আমি তো ইচ্ছা করে করি নাই। আর রিয়া তো আমাকে মৃত্যুর মুখে ঢেলে গেছে। ও কিভাবে এটা করতে পারলো? একটু কি আমার জন্য ওর মনে ভালোবাসা ছিল না? মানছি আমি একটা ভুল করে ফেলেছি, তাই বলে এত বড় শাস্তি আমাকে দিবে? খুব কান্না করতে ইচ্ছা করছে আজকে। রাসেল আমার গায়ে হাত দিয়ে বলল, এই ছেলে কি চিন্তা করো? আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু না ভাইয়া। রাসেল বলল, আচ্ছা সেই সব ছাড়ো, এ হলো আমার ছোট বোন রিয়া। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই গাইয়া ভূত কোথা থেকে আমদানি করলি ভাইয়া? রিয়ার কথাটা শুনে মনের ভিতর অনেক বড় একটা আঘাত পেলাম। এতটা পরিমাণ রিয়া চেঞ্জ হয়ে গেছে, আর আমাকে গাইয়া ভূত বলল। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে, এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। রাসেল রিয়াকে থামিয়ে দিয়ে বলল, আজকে থেকে ও তোর গাড়ির ড্রাইভার আর বডিগার্ডও সবসময় তোর সাথে থাকবে। আমার একটাই মাত্র বোন, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া ওর চেহারার দিকে একবার তাকিয়ে দেখ, আমার বডিগার্ড হবে ও। সি ভাইয়া, তোর কি নজর খারাপ? রাসেল এবার রিয়াকে ধমক দিয়ে বলল, রিয়া এবার বেশি হয়ে যাচ্ছে, আমি যা বলছি তাই শোন, বেশি কথা বলিস কেন? রিয়া রাসেলের কথার উত্তর দিয়ে বলল, ভাইয়া এটা কি বেশি জরুরি? রাসেল বলল, দেখ বোন, একবার আমি। রিয়া ওর ভাইয়ের মুখে হাত দিয়ে বলল, নতুন করে জীবন শুরু করেছি আমি, তুই কি চাস আমি কষ্টে থাকি? আমার বুকের ভিতরে যেন আবার কাটা ঢুকলো মনে হচ্ছে। যে আঘাত সহ্য করতে পারছি না, তাহলে রিয়া কি আজও আমাকে মাফ করতে পারে নাই? এটা চিন্তা করে খুব কষ্ট লাগলো। রাসেল ওর বোনের দিকে হাসি মুখে তাকিয়ে বলল, লক্ষ্মী বোন আমার, এইসব তোর সেফটির জন্য, বুঝছিস না কেন? এর মাঝে আমি বলে উঠলাম, ভাইয়া আমাকে যদি আমার কাজ বুঝিয়ে দিতেন। রাসেল বলল, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সব বুঝিয়ে দিবে আমার বোন। তুমি শুধু ওর সাথে থাকবে, কেমন? আর কিছুই করতে হবে না। মানে ওকে যে করেই হোক তোমাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে। আমি কষ্টের মাঝেও হাসি মুখে বললাম, অবশ্যই ভাইয়া পারবো, আমি সব পারবো, আমাকে আর কিছু বলতে হবে না। রাসেল বলল, তোমার কথা শুনে খুশি হলাম। রিয়া পরিচয় হয়ে নে, ওর নাম দীপু। রিয়া বলল, পরিচয় হলে কি হবে? থাক বাদ দে, পরে জেনে নিব। আমি খুব ভালো করেই বুঝে গেলাম রাসেল এই নাম কেন বলল। এত বছর পর দেশে এসে এত বড় একটা সারপ্রাইজ পাবো কখনো ভাবি নাই আমি মনে করেছিলাম রিয়া সবকিছু ভুলে গেছে, কিন্তু না। রাসেল আমাকে প্রশ্ন করলো, তোমার কিছু বলার আছে? আমি বললাম, না ভাইয়া, আমি সব বুঝে গেছি। রাসেল বলল, কালকে সকাল থেকে তোমার ডিউটি। যাওয়ার আগে রিয়ার দিকে একটু তাকিয়ে দেখলাম, মনের ভিতর একটু শান্তি হলো। যতই ওকে আমি দেখি না কেন, তবু মন যেন ভরে না। হয়তো এটাকেই বলে ভালোবাসা। যাওয়ার আগে পিছন থেকে শুনলাম রিয়া ওর ভাইকে বলল, ভাইয়া ছেলেটা আনস্মার্ট, এটা কি তুই ঠিক করলি বল? রাসেল আস্তে করে বলল, আরে তোর জন্যই তো বেশ ভালোই হয়েছে, তোর বয়ফ্রেন্ড তোর সন্দেহ করবে না। আর কিছু শুনতে পারলাম না, সরাসরি উপরে উঠে গেলাম। দরজা লাগিয়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। আমার কপালই কেন এত কষ্ট? একটা ভুলের জন্য এত বড় শাস্তি পাচ্ছি আমি। নিজের পরিবারকে হারিয়েছি এর জন্য, এখন রিয়াকেও হারাতে চলছি। এইসব কি হচ্ছে আমার সাথে? আর যে সহ্য করতে পারছি না, এইসব চিন্তা করছি আর কান্না করছি। আমার যে এখন কিছুই করার নেই। এভাবে কান্না করতে করতে অনেক সময় চলে গেল। এক সময় একটা কথা মাথায় এলো, মানুষ সব সময় বলে চেষ্টা করলে উপায় হয়। আমিও হাল ছাড়বো না, দেখে নিব আমার রিয়াকে আমি ছাড়া আর কে বিয়ে করতে পারে। রিয়া শুধু দীপুর, যদি রিয়ার জন্য যুদ্ধ করতে হয় তাও করব। আর যদি রিয়া না মানে, জোর করে ওকে বউ বানাবো। এক কথায় আমি ছাড়া রিয়ার কারোর হবে না। দরকার হলে যা দরকার তাই করব। এগুলো বলেও মনকে সান্ত্বনা দিতে পারছি না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। দেখতে দেখতে বিকাল হয়ে গেল। বিকালে কাজের মেয়েটা এসে ডেকে গেল, কিন্তু গেলাম না, মন খারাপ এমনিতেই আমার। এখন রাত প্রায় 12টা, কিছুতেই চোখে ঘুম আসছে না। একটা সিগারেট হাতে নিয়ে ছাদের এক কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, আর মনের কষ্ট দূর করার চেষ্টা করছি। আমার ভাবনা চিন্তার বাইরেও রিয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ওর বয়ফ্রেন্ডকে আমার আগে খুঁজে বের করতে হবে। আর রিয়াই বা ওর জন্য এত পাগল কেন? হঠাৎ পিছন থেকে একটা মেয়ে বলল, এই সাহেব কি করা হচ্ছে এখানে, তাও আবার এত রাতে? আমি বেশ ভয়ে পিছনে তাকিয়ে দেখি সেই দিনের ছাদের মেয়েটা, কিন্তু ও এত রাতে এখানে কি করছে? আমি তাড়াতাড়ি সিগারেটটা হাতের মুঠোয় নিয়ে নিলাম। তাদের আলোয় যেন সবকিছু ঝিকিমিকি করছে, সবকিছু যেন দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, হাত থেকে সিগারেট ফেলুন, হাতটা তো পুড়ে যাচ্ছে। আমি ওর কথায় হাত থেকে সিগারেট ফেলে দেখি সত্যি অনেকটা পুড়ে গেছে। মেয়েটি বলল, সিগারেট খাচ্ছেন খান, আমাকে দেখে লুকানোর কি হলো? কতটা হাত পুড়ে গেল এখন আপনার? আমি একটা হাসি দিয়ে বললাম, হাত পুড়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরটা যে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে দেখাই আমি? মেয়েটা বলল, কি বলতে চান বুঝলাম না।
আমি বললাম প্রিয় মানুষই বুঝলো না, আপনি আর কি বুঝবেন। মেয়েটি বলল, আপনি কিন্তু খুব অদ্ভুত মানুষ, কি সব কথা বলেন মাঝে মাঝে, একদম বুঝি না। আমি ওর দিকে তাকিয়ে বললাম, এত বুঝে কি করবেন? মেয়েটি বলল, আচ্ছা এখন এটা বলেন, এত রাতে আপনি এখানে ছাদে কিসের জন্য আসছেন? আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, পরে বলবো, আগে বলেন আপনি এখানে কিসের জন্য? মেয়েটি বলল, এমনি ঘুম ধরছিল না। এখন বলেন, কেউ কি ছেঁকা টেকা দিয়েছে আপনাকে? আমি বললাম, না এমনি কিছু না। মেয়েটা হাসতে হাসতে বলল, লুকাতে হবে না, আমি সব বুঝি, বলেন, সমস্যা নেই। আমি বললাম, এইসব শুনে আপনি আর কি করবেন? মেয়েটা বলল, না তাও বলেন, প্রেমের কাহিনী শুনতে আমার বেশ ভালোই লাগে। আমি বললাম, সব কথা সবাইকে বলা যায় না। মেয়েটি বলল, আপনাকে দেখে একদম সাদাসিধা মনে হয়, কিন্তু আপনার ভিতরে এত কিছু। আমি বললাম, শুধু প্রকাশ করি না, সব নিজের ভিতরে লুকিয়ে রাখি। মেয়েটি বলল, দাড়ি কাটেন না কেন? প্রিয়জন ছেড়ে গেছে বলে নাকি? আমি বললাম, না তেমন নয়, তবে। মেয়েটি বলল, থাক থাক আর বলতে হবে না, আমি বুঝে গেছি। আমি বললাম, আমার সাথে কথা বলছেন কেন? তখন না বললেন আমি খ্যাত? মেয়েটি বলল, দেখে তো এমনটাই কিছু লাগে। আমি মন খারাপ করে বললাম, ও। মেয়েটি বলল, আরে আরে মন খারাপ করেন কেন? সব মানুষ কি দেখতে শুনতে একরকম নাকি? আমি তো এমনি মজা করে বলছি এইসব আপনার সাথে। এই মুহূর্তে কে যেন ভাই থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ করলো, যেটা শুনে আমরা দুজনই অনেকটা ভয় পেয়ে গেছি। আমি একটু সামনে গিয়ে দেখতে লাগলাম এখানে কে এসেছে। আরে এ তো দেখি রিয়া এক কোণে দাঁড়িয়ে আছে।